প্রথম সচেতন হয়ে উঠলেন আমার গৃহিণী। প্রচন্ড একটা আর্তনাদ করে উঠে তিনি পাগলের মতো গিয়ে ঝাঁপিয়ে পড়লেন দরজাটার উপর। পাগলের মতো হাতড়ে হাতড়ে খিল খুলে এক হাতে আমার হাত ধরে টানতে টানতে বেরিয়ে পড়লেন ঘর থেকে। বাইরের বারান্দাও সংকীর্ণ হয়ে এসেছে ততক্ষণে। আমি টর্চের ক্ষীণ আলোতেও স্পষ্ট দেখলাম একটু একটু করে সংকীর্ণতর হচ্ছে। কোনো মতে সামনে তিনি এবং পেছনে আমি এইভাবে ছুটতে ছুটতে গিয়ে সিঁড়ি ধরলুম, ঘোরানো সিঁড়ি। কোনো মতে ধাপ কটা পেরিয়ে এসে নিচের বারান্দা এবং সেখান থেকে এক লাফে বাইরে বালির প্রাঙ্গণে এসে পড়লুম। গরমের ছুটিতে পুরী যাওয়া আমার নতুন নয়, তবে ইদানিং বেশ কয়েক বছর যাওয়া হয়নি, এটাও ঠিক। সুতরাং ওখানকার সাম্প্রতিক চেহারাটা আমার দেখা ছিল না। বরাবরই হঠাৎ গিয়ে পড়ি। একটা কি দুটো দিন যে কোনো হোটেলে উঠে বাড়ি খুঁজে নিয়ে সেখানে চলে যাই। নিজের চোখে না দেখে চিঠিতে বা পরে নির্বাচনের উপর নির্ভর করে বাড়ি ভাড়া করলে ঠকতে হয়, এ আমি অনেকবার দেখেছি। তা সে পুরীই বলুন, কাশীই বলুন, অথবা মধুপুর, শিমুলতলা, দেওঘর, যেখানেই বলুন না কেন, আপনার চক্ষে সুবর্ণ বর্ষে। হয়তো এ কথাই ঠিক। মোদ্দা কথা, যেখানে 1 মাস 1.5 মাস থাকতে হবে সে জায়গাটা পছন্দসই না হলে যাত্রাটাই যেন মাটি হয়ে যায়, কিছুই ভালো লাগে না। কিন্তু এবার পুরী গিয়ে হক চকিয়ে গেল। স্টেশনেই হোটেলের লোক এসে ধরে, বরাবর দেখে আসছি। এবার জনপ্রাণী দেখলুম না। পান্ডার ছড়িদার চকিতে একবার চোখাচোখি হতে কাষ্ঠ হাসি হেসে কোথায় সরে পড়ল, আর তার টিকিটিও দেখা গেল না। তবু তখনও অতটা বুঝিনি। থোড়াই কি আর ভঙ্গিতে গিয়ে রিক্সা নিয়ে রওনা হলুম বিজয়দার হোটেলের দিকে। স্বামী আর স্ত্রী, যে কোনো একটা ছোট ঘর পেলেই চলে যাবে, অত কিসের ভাবনা। বিজয়দার হোটেলের সামনে রিক্সা পৌঁছতে নামবার আগেই দেখা গেল বাক্স বিছানা নিয়ে শুষ্ক মুখে আরো 2টি দল বাইরে বসে আছে। ভাবগতিক দেখে বুঝলুম তারাও সম্প্রতি এসেছেন, কিন্তু বাইরে কেন? তবে যে কি তা বিজয়দার মুখের দিকে চেয়েই বোঝা গেল। সে চিরচেনা, প্রসন্ন ও চিরপ্রশান্ত মুখখানিতে সাদর অভ্যর্থনার আলো তো কই ফুটল না, বরং বিব্রত ভ্রুকুটিই ঘনিয়ে এলো। দ্রুত কাছে এগিয়ে এসে বললেন, এ কি কাণ্ড! একটু খবর দিয়ে আসতে নেই? বৌমাকে শুদ্ধ নিয়ে ছি ছি ছি, দেখো দেখি কি ছেলে মানুষই কাণ্ড! পুরী কি সেই পুরী আছে এখনো? না না না, এ নেমে আর কাজ নেই, সোজা চলে যাও লক্ষ্মীদির ওখানে, যদি কোনো মতে অ্যাকোমোডেট করতে পারেন। আমার এখানে এরা সেই ভোরের প্যাসেঞ্জারে এসে বসে আছেন। বিকেলে যদি কেউ যায় তো সেই জায়গায় এরা ঢুকবেন, তবে তাও বলি সে ভরসা বিশেষ নেই। যায় তো 2টি কলেজের ছেলে আছে, তারাই যেতে পারেন, আর যাওয়ার মতো কেউ নেই। তখনও বা এরপরেও পরিস্থিতির গুরুত্বটা পুরোপুরি বুঝিনি। বুঝলুম লক্ষ্মীদি থেকে হেমন্তদা, নীলমোহন থেকে অপ্রতি পাণ্ডা সকলকার হোটেল থেকে যখন ফিরতে হলো তখনই। চক্রতীর্থ থেকে স্বর্গদ্বার, কোথাও কোনো হোটেল দেখতে বাকি রাখলুম না। ঘরের ঘর থেকে 4 তলা বাড়ি পর্যন্ত সর্বত্রই সেই এক কথা, ঠাঁই নাই, ঠাঁই নাই। ইস, একটু আগে থাকতে খবর দিয়ে আসতে হয়, পুরী কি আর সে পুরী আছে? হোটেলের পালা শেষ হতে ধর্মশালা নিয়ে পড়া গেল। ভারত সেবাশ্রম সংঘে তো ঢোকাই গেল না। গোটা উঠোন জুড়ে আশ্রয়প্রার্থীর দল বসে বাক্স বিছানা নিয়ে, তার মধ্যেই খাবারওয়ালারা বাক নামিয়ে যেভাবে সিঙ্গারা, রসগোল্লা বিক্রি করছে, তাতে মনে হলো অবস্থাটা এরা বেশ মানিয়ে নিয়েছেন। অর্থাৎ এখানেই 10 শালা বন্দোবস্ত এদের। ইতিমধ্যে মাথার উপরে সূর্য এবং সামনে রিক্সাওয়ালার মেজাজ মধ্য গগনে পৌঁছেছে। দুজনেরই উত্তাপ অসহ্য। শেষোক্তটি তো প্রতি মুহূর্তে ভয় দেখাচ্ছে যে
সে এবার রাস্তার মধ্যে নামিয়ে দিয়ে চলে যাবে এবং তার এই হয়রানির জন্যে 10টি টাকা অন্তত আদায় করে তবে ছাড়বে। তবু তাকে বাপু বাছা করে শহরে গেলাম। মস্ত মস্ত ধর্মশালা হয়েছে আজকাল, কোথাও কি আর একটু মাথা গোজার স্থান মিলবে না? কিন্তু হায়, প্রভু জগন্নাথই দেখা গেল সেদিন বিরূপ আমাদের উপর। ঘর ছেড়ে কোনো ধর্মশালার দালানে শুদ্ধ ঠাঁই পাওয়া গেল না। অগত্যা সে রিক্সাওয়ালাকে 5টি টাকা আক্কেল সেলামি দিয়ে নতুন এক রিক্সা নিয়ে বিজয়দার কাছেই ফিরে এলাম আবার। আর কিছু না হোক তার অফিসে মালগুলো রেখে মুখে হাতে একটু জল দিয়ে তো নিতে পারবো, দুটো ভাতও কোনো না কোনোভাবে মিলবে। মিললও তা। আমাদের অবস্থা দেখে বিজয়দা প্রচুর দুঃখ প্রকাশ করলেন। তার স্ত্রী এখানে থাকলে বৌমাকে অন্তত সেখানে থাকার ব্যবস্থা করে দিতেন, সে কথাটা বারবার জানালেন। স্ত্রী এখানেই থাকেন চিরদিন, নেই কেন প্রশ্ন করতে বিজয়দা দেখলুম একটু বিব্রত হয়ে পড়লেন। সন্দেহ হলো ভিড় দেখে বিজয়দাই বৌদিদের দেশে পাঠিয়ে দিয়েছেন। সে জায়গায় দুটো ঘরে 8টা সিট পড়েছে। বিজয়দা নিজে শুচ্ছেন আপিস ঘরে। যাই হোক, বিজয়দা অবশ্য করলেনও ঢের। মোটামুটি হোটেলের রাত সময়টা কাটতেই নিজে দুটো ভাত মুখে গুজে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ি বা ঘর কোথাও ভাড়া পাওয়া যায় কিনা সেই খোঁজে। একটা যা হয় ব্যবস্থা তিনি করে দিতেই পারবেন, এ আশ্বাসটা জোর গলাতেই দিলেন বারবার। কিন্তু বিধি যেদিন বাম হন সেদিন পোড়াশোল মাছও জলে পালিয়ে যায়। এ তো সামান্য একটা ঘর, অত বড় পুরী শহরে ওধারে চটক পাহাড় থেকে এধারে চক্রতীর্থ, কোথাও একখানা বাসোপযোগী ঘর পাওয়া গেল না। বাড়ি তো দূরের কথা, স্বর্গদ্বারের পুরনো বস্তিতে অন্ধকার ঘিঞ্জি গলির মধ্যে 2-1খানা ঘর যা খালি দেখা গেল, তাতে আর যাই হোক শহরের মানুষ থাকতে পারে না। নোনাধরা দেয়ালের ইট বেরিয়ে পড়েছে, জানলা দরজার পাল্লা নেই পুরো, যাও বা আছে বন্ধ হয় না, এরকম অবস্থা। পা অবসন্ন, মন ক্লান্ত ও বিরক্ত, বিজয়দা বিব্রত। এই অবস্থায় যখন শেষ পর্যন্ত আবার বিজয়দার আস্তানায় ফিরে এলুম, তখন ফেরার এক্সপ্রেসের আর মাত্র 20-25 মিনিট বাকি। ফিরতে তো হবে, এই এক্সপ্রেসেই ফিরব। রিজার্ভেশন নেই, না থাক, রেলের স্কুলে পড়াই, ছাত্র এদিক ওদিক জুটেই যাবে। না হোক পাশ যখন দেখবে কোথাও একটা জায়গা করে দেবেই ওরা, রেলের লোকেরা। 20-25 মিনিট মাত্র আর বাকি আছে, সে তথ্যের উপর তত জোর দিইনি। রিকশায় তো চেপেই আছি, বাক্স বিছানাও যখন কিছু খোলা হয়নি তখন আর অত ভাবনা কি, পৌঁছে যাবই একরকমে। এই কথাই ভাবতে ভাবতে আসছি। বিজয়দাকেও বলেছি সে কথা, তিনিও দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু বলতে পারেননি। ভরসা করে থাকো এ কথা বলার উপায় নেই তার। কিন্তু হোটেলে ফিরে গিন্নির কাছে প্রস্তাবটা করতেই তিনি এতখানি জিভ কাটলেন একবার। বাপ রে, তাই কখনো হয়? এখানে সে জগন্নাথ দর্শন না করে চলে যাব, সে আমার গলা কেটে ফেললেও পারবো না। মণিকোঠায় না পৌঁছতে পারি, বাইরে থেকে একবার দর্শন করলেও শান্তি। এমনি ফিরে যাওয়া, না না, সে আমি পারবো না, বাপ রে। কিন্তু এদিকে যার মোটে সময় নেই, এই হয়তো আর গাড়ি পাবো না। এখনো যদি ওঠো তো। সে না হয় নাই পাবো, না হয় স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে থাকবো সারা রাত, না হয় সকালের প্যাসেঞ্জারে চাপবো। এই তো পথে বসেই 4 দিন কেটে গেল, রাতটা কি আর কাটবে না? আর বকাবকি করেও লাভ নেই, কারণ এইটুকুর মধ্যেই 5 মিনিট কেটে গেছে। এরপর হেলিকপ্টার ছাড়া ও গাড়ি ধরা সম্ভব নয়। হতাশ হয়ে বিজয়দার মুখের দিকে চাইলাম। বিজয়দার মুখে প্রসন্নতা আর নেই, তবু ক্লান্ত মুখে একটা হাসির ভঙ্গি করে বললেন, বসো তাহলে, কি আর করবে, এই চাটা খাও, তারপর বৌমাকে নিয়ে মন্দিরটা ঘুরেই এসো। বরং শেষ অবধি আর কিছু না হয় আমরা 2 ভাই বাইরে একটা বিছানা করে শোবো, আর বৌমা না হয় আপিস ঘরেই রাত কাটাবেন। একটা রাত কেটেই যাবে, উপায়ও তো নেই। কিন্তু সম্ভবত এই সর্বশেষ পরীক্ষায় তার প্রতি নিষ্ঠাটা সত্য প্রমাণিত হতে জগন্নাথ কিছুটা সদয় হলেন। বিজয়দার হোটেলে যে গোয়ালা দুধ যোগায়, ভীম তার নাম, কুচকুচে কালো পাথরের সচল পাহাড় একটি।
নামেও ভীম, আকৃতিতেও ভীম। টাকার তাগাদায় এসে বিজয়দার জন্য অপেক্ষা করছিল। সে আমাদের কথাবার্তায় ব্যাপারটা আঁচ করে নিয়ে বলল, বাবু কি কোথাও ঘর পেলেন না এদিকে? বিরক্ত বোধ হলো অলস কৌতূহল ভেবে, কিন্তু গৃহিণী যাকে বলে মজ্জমান ব্যক্তির তৃণখণ্ড আঁকড়ে ধরার মতোই তাকে অবলম্বন করলেন। সাগ্রহে সোৎসাহে একেবারে তার সামনে এগিয়ে গিয়ে বললেন, হ্যাঁ বাবা, দেখো না জগন্নাথ এবার কি আতান্তরে ফেললেন। না হোটেলে আর না কোনো বাড়িতে, কোথাও এতটুকু ঠাঁই হলো না। তা আছে নাকি বাবা তোমার সন্ধানে কোথাও ঘরটর? ভীম, এদের ভাষায় ভীম্য, একটু সবিনয় হাসির ভঙ্গি করে যা নিবেদন করল তার অন্যার্থ এই দাঁড়ায় যে আছে তার সন্ধানে, কিন্তু ঘর নয়, একটা গোটা বাড়ি, মস্ত বড় বাড়ি। ভাড়া তারা দেয় না, ভাড়া দেবার কোনো প্রশ্নই নেই। ওর স্ত্রীর দাদামশাই ওখানকার গারোয়ান কাম কেয়ারটেকার। আমরা যদি চাই সে বলে কয়ে ব্যবস্থা করে দিতে পারবে। যতদিন খুশি থাকতে পারি আমরা, কারণ যাদের বাড়ি তারা কোশমিন কালে কেউ আসে না। কোনো আত্মীয় স্বজনও যে কেউ আসে বলে কোনোদিন শোনা যায়নি। আর যদিও কেউ আসে চিঠিপত্র দিয়ে তো আসবে, তখন কি আর আমরা কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবো না? এই বলে ভীম আরেকবার তার গুন্ডি খাওয়া কালো দাঁতগুলো বিকশিত করে একটা হাসির ভঙ্গি করল। ভাড়া নয়, এমনকি বাড়িওয়ালাকেও বলে অনুমতি নিয়েও থাকা নয়, নিতান্তই ভৃত্য শ্রেণীর লোকের অনুগ্রহে বাস করা। ব্যবস্থাটায় আমার মন আদৌ সায় দিল না, কিন্তু গৃহিণী ততক্ষণে রীতিমতো উদ্দীপিত হয়ে উঠেছেন। বোধ করি আমার মনের ভাবটা অনুমান করে নিয়েই তিনি আমাকে একেবারে পাশ কাটিয়ে বিজয়দার শরণাপন্ন হলেন। আপনি কি বলেন, একটু ওকে জিজ্ঞাসাবাদ করে দেখবেন নাকি বাড়িটা কোথায়, কত বড়? সত্যি সত্যি গিয়ে ওঠা যাবে তো, নাকি পোড়ো বাড়ি? বিজয়দা ভীমকে জেরা করেও যেটুকু তথ্য আদায় করতে পারলেন তা অবশ্য খুব বেশি নয়। বাড়িটা সম্পর্কে দেখা গেল বিজয়দা জানেন চক্রতীর্থ ছাড়িয়ে বহু দূরে বাড়ি। বাণীও নয়, তাকে প্রাসাদ বলাই নাকি উচিত। সে বাড়িতে কেউ আসে না এটাও যেমন ঠিক, বাড়ি মধ্যে মধ্যে সারিয়ে বসবাসযোগ্য করে রাখা হয় এটাও ঠিক। অর্থাৎ পোড়ো বা পুরনো হানাবাড়ি নয়। সুতরাং একবার গিয়ে দেখতে দোষ কি? দোষ অনেক দেখানো চলতো, কিন্তু গৃহিণী তার কোনোটাই দেখতে রাজি নন। কাজে কাজেই আমিও সে বৃথা চেষ্টা ছেড়ে দিলাম। স্থির হলো যে এই সন্ধ্যা রাতে আর ওই অত দূরে অভিযান করে যাওয়ার চেষ্টা করা হবে না। আজকে আমি আর বিজয়দা বাইরে এবং শ্রীমতী বিজয়দার অফিস ঘরে শুয়েই কাটাবো। কাল ভোরবেলা ভীম যখন দুধ দিতে আসবে তখন তার সঙ্গে মালপত্র নিয়ে রওনা দেব। সে ওই বাড়িতে আমাদের থিতু করে দিয়ে তবে আসবে। গৃহিণী জোর করে অগ্রিম বকশিস হিসেবে ভীমের অনিচ্ছুক হাতে একটা টাকা গুঁজে দিলেন। পরের দিন বাড়িটায় উপস্থিত হয়ে কিন্তু গৃহিণীর উৎসাহ যেন কিঞ্চিত মন্দীভূত হল। সত্যিই বাড়ি নয়, সেটা প্রাসাদ, বরং কিল্লা বলা উচিত। এখানে যেমন কালচে ধরনের বেলে পাথর হয়, আগাগোড়া বড় বড় সেই পাথরে গাঁথা। বিরাট কম্পাউন্ডের মধ্যে, কম্পাউন্ড অর্থে বাগান নয়, বালির পাহাড় বা মরুভূমি। অত বড় জনহীন শব্দহীন প্রাণলক্ষণহীন বাড়িটা যেন একা নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে, অথবা বলা যায় থমথম করছে। বহুকাল পরে এই মাত্র গত বছরেই নাকি একবার মেরামত হয়েছে। সুতরাং দরজানলাগুলো ভাঙা বা লোনাধরা দেওয়াল বা পোড়ো বাড়ির যা চিহ্ন বিশেষ নেই। তবুও অত বড় বাড়িতে আমরা দুটি প্রাণী থাকবো কেমন করে? গৃহিণী পাংশু মুখে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাড়িটার দিকে চেয়ে রইলেন শুধু। ভেতরে যাওয়া বা জিনিসপত্র গুছিয়ে তোলা কোনোটাতেই তেমন কোনো উৎসাহ দেখা গেল না তার। গতিক দেখে চুপি চুপি একসময় বললুম, দরকার নেই, চলো ফিরে যাই। দর্শন তো কাল হয়েছে, আজ ফিরে যেতে দোষ নেই, এখন গেলে প্যাসেঞ্জারটা ধরতে পারবো। শ্রীমতী বোধহয় খুব একটা প্রতিবাদ করতেন না, কিন্তু ভীম প্রবল প্রতিবাদ করে উঠল। ও শুষ্ক মুখ এবং মৃদু কণ্ঠস্বরে আমার মনের ভাব অনুমান করতে অসুবিধে হয়নি তার।
সে একেবারে চেঁচামেচি জুড়ে দিল, কি বলছি আমরা, এ বাড়ি ভাড়া দিলে যে কেউ লুফে নিত। কি দৃশ্য সামনে, কত ফাঁকা। তাছাড়া দেখাশোনা করার যখন একজন লোক রয়েছে, আশপাশের ওই বড় বাড়িগুলোতেও এক একজন করে মালি বা দারোয়ান থাকে। এ সময় লোকজনও আছে বেশিরভাগ বাড়িতে। একটা হাঁক দিলে কত লোক এসে পড়বে। তবে এত ভয় আমাদের কিসের? সবশেষে মুখ্যম মার দিলে। জগন্নাথ আমাদের উপর সদয় হয়ে এই যোগাযোগ ঘটিয়ে দিয়েছেন। এখন যদি এই সুযোগ আমরা ছেড়ে দেই, হাতের লক্ষ্মী পায়ে ঠেলা হবে। দৃশ্য যে চমৎকার তা মানতেই হলো। সামনেই বিস্তৃত এবং অবারিত সমুদ্র। কোনো কুশ্রী বাড়ি কিংবা কুৎসিত রকমের ভিড় দৃষ্টিকে বাধা দেয় না স্বর্গদ্বারের মতো। এ তো তবু আমরা নিচে দাঁড়িয়ে আছি। উপরের বারান্দা থেকে নিশ্চয়ই বহুদূর পর্যন্ত দেখা যাবে। আশপাশের বাড়ির কথাও ভীম যা বলেছে তাও খুব মিথ্যা নয়। একেবারে কাছে না হোক, কাছাকাছির মধ্যে দু একটা বাড়িতে দামি শাড়ি শুকোচ্ছে, তা এখান থেকেই নজরে পড়ছে। আমাদের এই দ্বিধা ও দোলাচল চিত্ততার মধ্যেই ভীম একসময় মালপত্র নিয়ে বারান্দায় নামিয়ে রেখে এলো। তারপর হাঁকডাক করে তার দাদা শ্বশুরকেও খুঁজে বার করলো। খুঁজে বার করলো বললুম এই জন্যে যে সত্যিই যাকে খোঁজা বলে তা না করলে তাকে দেখা যেত না। যদিচ সে আমাদের শব্দ পাওয়া পর্যন্ত আমাদের প্রায় সামনেই দাঁড়িয়েছিল। এই লোকটিকে দেখে এতক্ষণে চারদিকে চেয়ে যেটুকু উৎসাহ বোধ করেছিলুম সেটুকু আবার মিলিয়ে যেতে দেরি হলো না। অতিবৃদ্ধ নুজদেহ একটা লোক, দৃষ্টি ঘোলাটে, কিন্তু তার মধ্যেই কেমন একটা বিদ্বিষ্ট ভাব আমাদের প্রতি। পরে অবশ্য বুঝেছিলুম এই বিদ্বেষ তার বিশ্বব্রহ্মাণ্ড সম্বন্ধী। এত বড় বাড়ি পড়ে আছে, কিন্তু সে দেখলুম সেখানে থাকে না। বাড়ির পূর্ব দক্ষিণ প্রান্তে দুটো তালগাছের গুড়ি ঘেঁষে, বলতে গেলে পাতালতা দিয়ে একটা পর্ণকুটির তৈরি করা হয়েছে, নিতান্তই সামান্য। তার কোলে দুই একটা আকন্দ ও নারায়ণী সেনার গাছ। তাতেই বাস করে লোকটি। কীর্তন ওর নাম। এবং সেই কুটির বা ঝোপড়ার দ্বার প্রান্তেই, দ্বার অবশ্য নেই, এমনি পাতালতার তৈরি আগর একটা। এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল সে। ভীম হাঁকডাক করে এগিয়ে যেতে নজরে পড়ল। গৃহিণী এবার আর তার নিরুৎসাহ গোপন করলেন না, বললেন, ও বাবা ভীম, তোমার দাদা শ্বশুর তো দেখছি তিন কালগত থুরথুরে বুড়ো। ওর ভরসায় এখানে থাকবো কেমন করে? বাড়িতে তো জলও নেই। কে বা জল তুলবে? কে বা কাজকর্ম করবে? আমি তো আর সব পেরে উঠবো না। সে সব হবে মা। প্রবল আশ্বাসে স্ত্রীর দ্বিধা সংশয় যেন উড়িয়ে দেয় ভীম। জানায় এখানে এই পাশে এক ঝি আছে, মাতি বা মাতঙ্গী। সে এসে সব কাজকর্ম করে দিয়ে যাবে। আর এই যে কীর্তনচন্দ্রকে আমরা দেখছি, সে দেখতেই এরকম। এখনো এক গাছি লাঠি নিয়ে দাঁড়ালে তিনটে লেঠেলের মহড়া নিতে পারে। হাজার হোক জাত গোয়ালা, কবজির জোর কত। বাজার হাট কেনাকাটা সব পারবে ও। তবু আশঙ্কাটা পুরোপুরি যায়নি ওর। কীর্তনের মুখের দিকে চেয়ে বললেন, কি বলছো? ঝিটি পাওয়া যাবে তো? কীর্তন তার নিষ্প্রভ চক্ষু আমার গৃহিণীর মুখের উপর স্থির রেখে কেমন একটা নৈর্ব্যক্তিকভাবে উত্তর দিল, হ্যাঁ, পাওয়া যাবে। জল তোলা, কাপড় কাচা, মশলা পেশা, বাসন মাজা সব করবে। দৈনিক 12 আনা দিতে হবে। সারাদিন রাখতে হলে দুপুরবেলা খেতে দিতে হবে। আর যদি রাত্রেও থাকতে হয়? না না না, রাত্রে থাকবে না। ভোরে আসবে, সন্ধ্যার আগে চলে যাবে। আবারও যেন কেমন মিইয়ে পড়লেন গৃহিণী। তা তুমি থাকবে তো? না, আমি এই ঘরে থাকি। ও বাড়িতে আমার ঘুম হয় না। বাজার হাট সব আমি করতে পারবো। সারাদিন থাকবো, সন্ধ্যার পর আর আমাকে পাবে না। আমি আফিং খাই, তখন আর সার থাকে না। কি হবে গো? এত বড় বাড়িতে তুমি আর আমি থাকতে পারবো? হ্যাঁ বাবা ভীম, তা রাত্রে তুমি এসে থাকতে পারো না?
না হয় তোমাকে কিছু দিতুমি। বিনয় হাস্যে ভীম উত্তর দেয়, আমার 8-10টা গরু মা, রাত 2টোয় উঠে গোয়ালে ধোয়া দিতে হয়, রাত 4টেই গায়ে ধোয়া শুরু হয়, নইলে আমার আর থাকতে কি। তবে উদ্বিগ্ন মুখে আমার দিকে চাইলেন উনি। আমি চাইলাম সমুদ্রের দিকে, চারিদিকে চেয়ে দেখে নিলাম। নবীন রৌদ্রে ঝলমল করছে চারিদিক, নীল সমুদ্র সুনীলতর হয়ে উঠেছে নির্মেঘ আকাশের প্রতিফলনে। বড়ই লোভনীয় দৃশ্য, আর মধুর বাতাস সমস্ত দেহ জুড়িয়ে দিচ্ছে। প্রকৃতির এই চেহারার দিকে চাইলে কোনো বিপদের কথা মনেই থাকে না। সন্ধ্যা এবং অন্ধকার এখনো বহুদূর। বললাম, দেখাই যাক না, যাহা 52 তাহা 53, একটা রাত কেটেই যাবে। তেমন অসুবিধা হলে কাল সন্ধ্যার আগেই চলে যাব। নীল সমুদ্রের নেশাবোধ হয় স্ত্রীকেও পেয়েছিল। তিনিও সে প্রকাণ্ড প্রকাণ্ড ভেঙে পড়া ঢেউগুলো দেখতে দেখতে কেমন অন্যমনস্ক হয়ে পড়লেন। সে অবসরে কীর্তন দোতলায় একটা ঘর খুলে ঝাড় দিতে লেগে গেছে। ভীম মালপত্র উপরে তুলে নিজেই 2 বালতি জল দিয়েছে উপরের বাথরুমে। এরপর আর ধুলো পায়ে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরাও তুলতে পারলুম না। দিনের উৎসাহ রাত্রে মিলিয়ে গেল। দিনের আলোর রেশ মেলাবার আগেই মিলিয়ে গেল মনের আলো। এ বাড়িতে যে ইলেকট্রিসিটি নেই তা আগে কেউ বলে দেয়নি। বিশেষ লাইন আছে, সুইচ আছে, হোল্ডার আছে, অথচ তার মধ্যে প্রাণ শক্তিটুকু নেই। এটা আমাদের বোঝবার কথা নয়। হুশ হলো বিকেলে বেড়াতে বেরোবার আগে। কীর্তনকে যখন জিজ্ঞেস করলুম, বাল্ব পাওয়া যাবে না কিনে আনতে হবে 1-2? কীর্তন তেমনি নৈর্ব্যক্তিক কণ্ঠে উত্তর দিল, বাল্ব দিয়ে কি হবে, বিজলি কই। প্রায় আর্তনাদ করে উঠলেন আমার স্ত্রী। তার মানে যা জেরা করে জানা গেল অতি পরিষ্কার। প্রায় বছর 2 এ বাড়িতে কেউ আসেনি। বর্তমান মালিক বাড়ি বিক্রি করে দেবেন বলে বিজ্ঞাপন দিয়েছিলেন। বাড়ির চেহারা দেখে কেউ আর দাম পর্যন্ত জিজ্ঞাসা করেনি। সেই জন্যই এই কিছুদিন আগে বাড়ি মেরামত করা হয়েছে। এখন যে বসবাসযোগ্য মনে হচ্ছে এ তারই ফল। আবারও বিজ্ঞাপন দিয়েছেন কর্তারা, কিন্তু এত দীর্ঘকাল এ বাড়ি ভাঙা আর পতিত অবস্থায় দেখা গেছে যে এখন আর কেউ দেখতেও আসতে চায় না। তা তো হলো, কিন্তু আমাদের উপায় কি? হোটেলে থাকবো বলে এসেছিলুম। লণ্ঠন আনার কথা তাই মনেও পড়েনি। এ যা জোর হাওয়া, মোমবাতি বা প্রদীপ জ্বালাও সম্ভব নয়। অগত্যা আবারও ওদেরই শরণাপন্ন হই। কি হবে বাবা কীর্তন? কীর্তনচন্দ্র তৎক্ষণাৎ ঝেড়ে জবাব দিল, তার ওসব বালাই নেই। সন্ধ্যের সঙ্গে সঙ্গেই শুয়ে পড়ে সে। কখনো সখনো উঠবার দরকার হলে অন্ধকারেই ওঠে। একটা প্রদীপ ও দেশলাই আছে, কদাচিৎ কখনো জ্বালে। হ্যারিকেন সে কোথায় পাবে? মাতি কি বলে? উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করি। ওকে একবার বলে দেখো না। মাতি বা মাতুঙ্গি শেষ পর্যন্ত ত্রাণ করল। দৈনিক 1 আনা ভাড়ায় নিজের অদ্বিতীয় হ্যারিকেন লণ্ঠনটি এনে তেল পুড়ে জেলে দিয়ে গেল। সে নাকি এমনই আলো যে আমরা জ্বালতে পারবো না। আলোটির আরও যা গুণ দেখলাম, সামান্য বাড়াতে গেলেই এমন ধোঁয়া বেরোতে থাকে যে দেখতে দেখতে চিমনি অন্ধকার হয়ে যায়। অগত্যা আবার সে চিমনি মুছে যেমন মিটমিট করে জ্বালিয়েছিল সেই অবস্থাতেই রেখে দিতে হলো। ওতেই যা আলো হয়। এরপর আর বেড়াতে যাওয়ার রুচি বা সাহস রইল না। প্রতি মুহূর্তে আশা করছিলাম যে বিজয়দা আসবেন একবার খবর নিতে। স্বার্থপরের মতোই আশা করছিলাম হয়তো, কারণ তার হোটেলের যা অবস্থা, বাইরে বেরোনোই মুশকিল, বিশেষ করে এত দূরে। একটা সুবিধে এই ছিল যে পান্ডাকে খবর পাঠানো হয়েছিল রাত্রে প্রসাদ পাঠানোর জন্যে, অর্থাৎ রান্নার হাঙ্গামা ছিল না। গৃহিণী বললেন, কালও যদি এখানে থাকতে হয় দুপুরেই রাত্রের রান্না সেরে রাখতে হবে। আর তুমি বাপু পয়সা খরচ করে একটা নতুন লণ্ঠন কিনে এনো। এই আলোতে থাকতে পারবো না, এর চেয়ে অন্ধকারে থাকাও ঢের ভালো। কাজও নেই, কামাইও নেই, মানে মুক্তির অবসর নেই। এই অবস্থায় আমরা 2টি প্রাণী অন্ধকারে বারান্দায় বসে রইলাম পাশাপাশি। বাড়িওয়ালার একটা অব্যবহার্য নরবরে তক্তপোষ পড়েছিল ঘরে, সেইটাকে আগেই বার করিয়ে নিয়েছিলাম বারান্দায়।
বসবার প্রয়োজন হবে বুঝেই এখন তাতেই পুরনো খবরের কাগজ পেতে বসলুম। দেখতে দেখতে চারিদিক আচ্ছন্ন করে অন্ধকার নেমে এলো। সে অন্ধকারে আকাশ আর সমুদ্র একাকার হয়ে এলো। শুধু মধ্যে মধ্যে ঢেউ ভেঙে পড়ার শব্দ ও ফসফরাসের আলো ছাড়া সমুদ্রের অস্তিত্ব লোপ পেয়ে গেছে। সব অন্ধকার। দূরে দূরে দুই একটা বাড়িতে যা আলো দেখা যাচ্ছে আকাশে তারা বলেই বোধ হচ্ছে। একসময় প্রায় আধ ঘন্টার মতো সে আলোগুলোও নিভে গেল। এদিককার কারেন্ট বন্ধ হয়ে গেল বুঝলুম। পুরীতে এটা নিত্য ঘটনা। এই অন্ধকারের মধ্যেই একসময় মুটে এসে প্রসাদ দিয়ে গেল। সেও এক বিচিত্র ব্যাপার। 19-20 বছরের জোয়ান ছোকরা, কিন্তু সে কিছুতেই উপরে উঠতে রাজি হলো না। বেশ দৃঢ় স্বরে জানিয়ে দিল যে নিতে হয় নাও, না হয় আমি প্রসাদ নিয়ে ফিরে যাচ্ছি। মুদ্রা কথা, ও বাড়িতে আমি এই অন্ধকারে কিছুতেই ঢুকবো না। এখন না হয় সঙ্গে অভরা আছে, ফেরার সময় না সে হবে না। এমনকি রকে পর্যন্ত উঠল না। সিঁড়ির শেষ প্রান্তে দুটি বাঁধানো চত্বরের মতো, তারই একটাতে গুন্ডি বা হাড়িগুলো নামিয়ে দিয়ে চলে গেল। রাগ হলো খুবই। একবার মনে হলো ফিরিয়েই দিই, কিন্তু তারপরই মনে পড়ল সেই চিরকালীন প্রবাদ বাক্য, চোরের উপর রাগ করে ভুয়ে ভাত খাওয়া। শেষ পর্যন্ত সামলে নিলুম রাগটা। একে যাচা অন্য, তাই মহাপ্রসাদ। ফিরিয়ে দেওয়া ঠিক নয়। তাছাড়া ঘরে কিছু নেইও। এই নিবান্দাপুরীতে কোনো খাবারওয়ালাও ঢু মারে না যে রসগোল্লা জাতীয় কিছু কিনে রাখবো। এ প্রসাদ ফিরিয়ে দিলে একেবারেই পেটে খিল মেরে শুয়ে থাকতে হবে। অগত্যা নিজেরাই গুন্ডিগুলো বুকে করে করে তুলে উপরে নিয়ে গেলুম। নির্জন গৃহ, কর্মহীন উৎসাহহীন জীবন, সমুদ্রের উদ্দাম ঠান্ডা বাতাস, সঙ্গে তেমন বইপত্রও নেই। থাকলেও সুবিধে হতো না। পড়বার মতো আলো নেই। খবরের কাগজটাও পাওয়া যায়নি। এখানে কে কাগজ দিতে আসবে? শুধু দুজনে মুখোমুখি বসে থাকা। আমাদের জীবনে গল্প করার বিষয়বস্তু ফুরিয়ে এসেছে বহুদিন। সুতরাং রাত 8টা বাজার আগেই ঘুমে ঢলতে শুরু করলুম দুজনেই। খানিকটা এমনি ঢুলবার পর দুজনের প্রায় এক সময় মনে হলো এমন কুড়ের মতো বসে থেকে লাভ কি, মিছেমিছে প্রসাদটাকে করকরে করা। এখানে এসেছি তো বিশ্রামের জন্যই। একটু আগে শুয়ে পড়লে দোষ কি? এখানেও যে কলকাতার মতো ঘড়ি ধরে 10টায় খাওয়া আর 11টায় শোয়া বজায় দিতে হবে এমন কোনো আইন আছে? চিন্তা মাত্রেই কাজটি সেরে ফেলা গেল। আহারাদি চুকিয়ে যখন শুয়ে পড়ল তখনও রাত 9টা বাজেনি। আলোটা আর নেভাবার চেষ্টা করলুম না, কমাতেও সাহস হলো না। এমনিতেই মিটমিট করে জ্বলছে। যেটুকু আছে সেটুকুও যদি যায়, যা মাথা পাগলা লণ্ঠন আমাদের দ্বারা আর জ্বালা হয়ে উঠবে না। তার চেয়ে ও যেমন জ্বলছে জ্বলুক। এ আলোতে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটবে না। শুধু এই কেরোসিনের গন্ধটাই যা একটু দুঃসহ। প্রথমটা অতটা বুঝতে পারিনি। ঢেউ ভাঙার এমন প্রবল শব্দ হলো এই সময়টায় যে অন্য কোনো শব্দ কানে যায় না, অথবা অন্য কোনো শব্দ সেই তরঙ্গাভিঘাতের শব্দ থেকে পৃথক করে নেওয়া যায় না। সেই শব্দে তো আমরা অভ্যস্তই, সে শব্দের মধ্যেই তো ঘুমিয়েছি। তবে কিন্তু এখন ঘুমটা ভাঙল কেন? দুজনের প্রায় একসঙ্গেই ঘুমটা ভেঙেছে, আর একসঙ্গেই লক্ষ্য করেছি ঘর অন্ধকার। লণ্ঠনটা ইতিমধ্যে কখন নিভে গেছে। আশ্চর্য, নিজে দাঁড়িয়ে তেল ভরিয়েছি, এর মধ্যে তো নেভার কথা নয়। কেরোসিনের এমন তীব্র গন্ধই বা কেন ঘরে? ওগো শুনছো? পাশ থেকে ফিসফিস করে উঠেন গৃহিণী। আলোটা নিভলো কেন? কি জানি, বলতেটা বোধহয় ছোট ছিল, তো লক্ষ্য করা হয়নি তখন। জোর করেই একরকম আশ্বস্ত করি তাকে। নিজে অতটা নিশ্চিন্ত হতে পারিনি, কারণ যা মৃদুভাবে জ্বলেছে তাতে তেল কিছুই এমন পড়বার কথা নয়। পড়তে যত ছোটই থাক, গোড়াতে যদি জ্বলে থাকে এখনো জ্বলা উচিত। তবু তখনও ঘুম ভাঙার কারণটা বুঝতে পারিনি, অথবা কোনো বিশেষ কারণে যে ঘুম ভেঙেছে তাও বুঝিনি। বুঝলুম একটু পরে।
এবার আর শব্দটা ব্রেকারের শব্দ থেকে আলাদা করে নিতে অসুবিধে হলো না। এই ধরনের শব্দ এর আগে কখনো শুনিনি, এমন ভয়াবহ, এমন গম্ভীর। বহুদিন আগে বিহারের সেই প্রচন্ড ভূমিকম্পের সময় বিহারের একটা শহরে ছিলাম। তারও 10 বছর আগে 1924 সালে যমুনার বন্যার সময় বৃন্দাবনে ছিলাম। দুদিনই অল্পের জন্য প্রাণ বেঁচেছে। কিন্তু যে কথা বলছিলাম, বড় পাকা বাড়ি ভেঙে পড়ার শব্দ ঠেস শুনেছি, তাও ঠিক নয়। মনে হলো এই গোটা বাড়িটার হাড়মড়মড়ি ব্যারাম হয়েছে, অথবা এই প্রকাণ্ড পাথরের বাড়িটাকে কে যেন বজ্রমুষ্টিতে নিষ্পেষিত করছে। তারই হাড়গোড় ভাঙার শব্দ শোনা যাচ্ছে। কয়েক মুহূর্ত মাত্র, কিন্তু তাতে যেন বুকের স্পন্দন থেমে গেল। দেহের রক্ত হিম বরফ হয়ে গেল কিছুক্ষণের জন্য। এমন ভয়ঙ্কর, এমন পৈশাচিক, অথচ এত গম্ভীর একটা শব্দ। ঠিক যে কি শুনলাম তা কাউকে বোঝানো যাবে না কোনোদিন। সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ নয়, এমনকি বাড়ি ভেঙে পড়ার শব্দও নয়, তা হলপ করে বলতে পারি। তবে এ কি সত্যিই কিছু শুনেছি তো, নাকি এও স্বপ্ন? কিছু বুঝতে পারছি না, যেন মাথার মধ্যে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। একটা সুস্পষ্ট চিন্তার খেয়েই ধরতে পারছি না। অনর অসার হয়ে পড়ে রইলুম দুজনেই। ভয় যে এর আগে পাইনি তা নয়, কিন্তু আজ বুঝলুম যথার্থ ভয় পাওয়া কাকে বলে। আর ভয়ে যে এমন পাথর হয়ে যায় মানুষ, ভয়ে যে এমন একটা শারীরিক কষ্ট হয়, তাও আজ প্রথম অনুভব করলুম। ঘরের মধ্যে হু হু করে উদ্দাম সমুদ্রের হাওয়া বইছে ঝড়ের মতো। ঘরে শুয়েও শীত করছিল সে হাওয়ায়, কিন্তু এখন ঘামে বালিশ বিছানা ভিজে উঠল। মনে হলো হাওয়া কোথাও নেই। প্রাথমিক বিহ্বলতা কেটে যেতেই কিন্তু মানুষের সহজাত আত্মরক্ষার চিন্তাটা প্রবল হয়ে উঠল। অত ভেবে চিনতে কিন্তু নয়, হয়তোবা এটাও ভয়েরই আরেকটা চেহারা। জোর করেই যেন হাত পা সক্রিয় করে তুলে এক ঝটকায় বালিশের তলা থেকে টর্চটা বের করে একেবারে উঠে দাঁড়ালো। টর্চটা জ্বলে উঠতে আরো খানিকটা সম্বিত ফিরে এলো। ভালো করে ঘরটার দিকে তাকিয়ে দেখলুম, না, দরজা যেমন বন্ধ ছিল তেমনই আছে। ঘরে অন্য কোনো লোক ঢোকেনি। সে সঙ্গে হ্যারিকেন নিভে যাওয়ার কারণটাও বুঝতে পারলুম। লণ্ঠনটা বোধহয় ফুটোই ছিল। মাতি ময়দা বা সাবান কিছু টিপে দিয়ে কাজ চালিয়ে নিয়েছিল। এখন হয়তোবা লণ্ঠনটা তেতে উঠবার ফলেই সে তাপ্পিটা খসে পড়ে গেছে। এছাড়া আর কোনো কারণ থাকতে পারে না এভাবে ঘরময় তেল ছড়াবার। সব তেলটুকু বেরিয়ে যাওয়ার জন্যই আলোটা নিভেছে। আমার এইভাবে উঠে পড়ায় এবং আলো জ্বালায় গৃহিণীও কিছুটা প্রকৃতিস্থ হয়েছিলেন। তিনিও তাড়াতাড়ি উঠে কুলুঙ্গি থেকে দেশলাইটা সংগ্রহ করে মোমবাতি জ্বালতে গেলেন, কিন্তু তাতে দুরকম বাধা। প্রথমত, দেশলাই এভাবে নোনা হাওয়ায় বাইরে ফেলে রাখা উচিত হয়নি। তাও গোটা 5-6 কাঠি নষ্ট করে যদি বা একটা জ্বালাতে পারলেন শেষ পর্যন্ত, সেটা আর মোমবাতির পোলতে পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হলো না। দমকা বাতাসে নিভে গেল তৎক্ষণাৎ। মিথ্যে বলবো না, কথাটা আমার মাথাতেও যায়নি। জানলা বন্ধ না করে এখানে আলো জ্বালাবার চেষ্টা করাই মূর্খতা। সেই কথাটাই এবার বলল মুখে, আগে জানলা দুটো বন্ধ করো, মিছিমিছি দেশলাইয়ের কাঠি খরচ করে লাভ কি? ও কটা তো এখনই শেষ হয়ে যাবে। আমি আলো ফেলছি, তুমি জানলাগুলো বন্ধ করে এসো আগে। গৃহিণীও তা বুঝলেন। তিনি বিনা বাক্য ব্যয়ে দেশলাইটা বিছানায় ফেলে এগিয়ে গেলেন জানলাটা বন্ধ করতে। এগিয়ে গেলেন বলাটা বোধহয় ভুল হলো, সেদিকে ফিরলেন বলাই উচিত। এবং সঙ্গে সঙ্গেই ভয়ার্ত এবং অস্ফুট একটা শব্দ করে থমকে দাঁড়িয়ে পড়লেন। এবার তার মুখের উপর আলো ফেলে দেখি
সমস্ত মুখখানা তার ভয়ে বিবর্ণ হয়ে গেছে। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। জানলার দিকে ভয় পাবার মতো এমন কি কারণ থাকতে পারে? তবে কি বাইরের বারান্দায় কিছু দেখেছেন তিনি? তাড়াতাড়ি সেদিকে ছুটে যেতে গিয়ে আমিও বুঝলুম ব্যাপারটা। আর বলা বাহুল্য, আমিও কিছুক্ষণের জন্য আবার অনড় পাথর হয়ে গেলুম। যখন আমরা শুতে যাই তখন কেন, সারাদিন ধরেই লক্ষ্য করেছি আমাদের চৌকি থেকে জানলাটার অন্তত হাত 6 দূরত্ব ছিল। এখন দেখছি 1 হাতও নেই। স্তম্ভিত বিহ্বল ভাবেই আড়ষ্ট হাতটা ঘুরিয়ে দেখে নিই আরেকবার। শুধু ওদিকের জানালায় নয়, চারিদিকের দেয়াল ও জানলা যেন বড় কাছে এসে গিয়েছে। সমস্ত দিন যে ঘরে ছিলুম সেই বিরাট হল ঘরের আর কোনো অস্তিত্ব নেই। বর্তমানে তার সিকিতে মাত্র দাঁড়িয়েছে। কিন্তু তাও রইল না বেশিক্ষণ। হঠাৎ আবার সেই ভয়ঙ্কর শব্দ উঠল। বাড়িটার পাষাণ দেহ যেন কোনো অদৃশ্য অশরীরী শক্তি তার বজ্র মুষ্টিতে চেপে ধরেছে। পাথরের হাড়ও মরমর শব্দে ভেঙে পড়ছে। তারই মধ্যে চোখে পড়ল, চোখে না পড়ে উপায়ও ছিল না, কারণ বড় কাছে এসে পড়েছে দেওয়ালগুলো। স্পষ্ট দেখলাম আমাদের সামনে দেয়ালটা একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসছে। আরো কাছে, আরো কাছে। অর্থাৎ বাড়িটাকে কেউ চেপে ধরেনি। এই পাষাণপুরি তার প্রস্তর কঠিন মুষ্টিতে আমাদের চেপে ধরবার চেষ্টা করছে। ঘরটা আরো ছোট হয়ে আসছে, আরো আরো ছোট, আরো। প্রথম সচেতন হয়ে উঠলেন আমার গৃহিণী। প্রচন্ড একটা আর্তনাদ করে উঠে তিনি পাগলের মতো গিয়ে ঝাঁপিয়ে পড়লেন দরজাটার উপর। পাগলের মতো হাতড়ে হাতড়ে খিল খুলে এক হাতে আমার হাত ধরে টানতে টানতে বেরিয়ে পড়লেন ঘর থেকে। বাইরের বারান্দাও সংকীর্ণ হয়ে এসেছে ততক্ষণে। আমি টর্চের ক্ষীণ আলোতেও স্পষ্ট দেখলাম একটু একটু করে সংকীর্ণতর হচ্ছে। কোনো মতে সামনে তিনি এবং পেছনে আমি এইভাবে ছুটতে ছুটতে গিয়ে সিঁড়ি ধরলুম। ঘোরানো সিঁড়ি, উঁচু বাড়ির প্রশস্ত সিঁড়ি যেমন হয়, কিন্তু সেই সিঁড়িও সরু হয়ে এসেছে। একজনে যাওয়া তাই কষ্টকর। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে রেলিং আর দেওয়ালে জাতি করে আটকে যাব। যদি যদি ঠিক মতো নামতে না পারতাম, যদি কোথাও তাড়াহুড়ো করতে গিয়ে পা পিছলাতো, তাহলে আটকে যেতাম নির্ঘাত। কোনো মতে ধাপ কটা পেরিয়ে এসে নিচের বারান্দা এবং সেখান থেকে এক লাফে বাইরে বালির প্রাঙ্গণে এসে পড়ল। এতক্ষণ গৃহিণী চৈতন্য হারাননি বা আমার হাতের মুষ্টিও শিথিল করেননি, কিন্তু এখন নিরাপদ মুক্তির মধ্যে এসে একটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন। আমার সেটুকু সামর্থ্যও ছিল না, একটা শব্দ করার শক্তিও ছিল না। আর আমিও সেইখানে বালির উপর এলিয়ে শুয়ে পড়ল। তারপর আর কিছু জানি না। উপরের তারাভরা আকাশও চোখের সামনে অন্ধকারে লেপে মুছে একাকার হয়ে গেল। আর কোনো সংজ্ঞা কি চৈতন্য হইল না আমারও। আবার যখন নিজের পারিপার্শ্বিক সম্বন্ধে সচেতন হয়ে উঠলুম, তখনও ঠিক প্রভাত হয়নি, কিন্তু রাত্রির অন্ধকার বিবর্ণ হয়ে এসেছে। প্রত্যুষের খুব বেশি দেরিও নেই আর। ধর্মর করে উঠে বসতেই নজরে পড়ল গৃহিণী তখনও সেইভাবেই পড়ে, আর আমাদের থেকে অদূরে প্রশান্ত মুখে একটা ঘটি হাতে বসে আছেন কীর্তনচন্দ্র। ঘটি করে বোধহয় জলই এনে থাকবেন, কারণ উঠে বসার সঙ্গে সঙ্গেই টের পেয়েছি আমার মাথা থেকে কপাল ও ঘাড় বেয়ে জল গড়াচ্ছে। তার মানে কীর্তনী মুখে চোখে জল ছিটিয়ে দিয়েছে। হয়তো সেজন্যই সম্বিত ফেরা সম্ভব হয়েছে এত তাড়াতাড়ি। এতক্ষণে দুঃসহ আতঙ্ক ওই লোকটাকে দেখে কিছুটা ভরসা পাবার সঙ্গে সঙ্গে দুর্বিষহ উষ্মায় পরিণত হলো।
যা মুখে এলো তাই বলেই লোকটাকে গালাগালি দিয়ে উঠলাম। ছোট লোক, তুই এই কাজটা কিভাবে করলি? ছোট লোক গালিগালাজে আর আমার উষ্ণ কণ্ঠস্বরে গৃহিণীও চৈতন্য ফিরে পেয়ে উঠে বসলেন, কিন্তু কীর্তনচন্দ্রকে কিছুমাত্র বিচলিত হতে দেখলাম না। অনেকক্ষণ পরে আমার কটুকাটব্যে নয়, গৃহিণীর বিনয় বচনেই যদি বা মুখ খুলল, তবে একেবারে সাফ জবাব। আমরা কি তাকে জিজ্ঞেস করে কোনো খোঁজ খবর করে এসেছিলুম? তার মতামত জানতে চেয়েছিলুম? এ বাড়িতে যে ভূত আছে সে কথা তো এ তল্লাটে সবাই জানে, নইলে বাড়ি বিক্রি হয় না কেন, ভাড়াটে আসে না কেন, নইলে এত বড় বাড়ি খালি পড়ে থাকতে সে ওই ঝোপড়ায় বাস করে কেন? রাত্রির ভয়াবহতা রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য অবাস্তবতা বলে মনে হয়। সূর্যকিরণে তেমনি ঝলমল করে বাড়ি, তেমনি প্রশান্তি তার চারদিকে, তার মধ্যেও। বারান্দা তেমনি প্রশস্ত যেমন কাল সকালে দেখেছিলুম, সিঁড়িও তেমনি আছে। গত রাত্রি সেই পরিবর্তনের চিহ্ন মাত্রও নেই। আমি হয়তো মালপত্রের তদবিরেও আর ভেতরে ঢুকতুম না, কিন্তু গৃহিণী দেখলুম আমার থেকে বেশি ভরসা ধরেন। তিনি কীর্তনকে সঙ্গে নিয়ে তাকে পুরো ভাগে রেখে দুর্গা দুর্গা করতে করতে ঢুকলেন আবার। অগত্যা আমাকেও ওদের পিছু পিছু যেতে হলো। না, ভেতরেও কোনো পরিবর্তন নেই। আমাদের শোবার ঘরও তেমনি মাঠ ময়দানের মতো ফাঁকা পড়ে আছে। সেদিকে চেয়ে সবটাই একটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। সেই দিকবিদিক জ্ঞানশূন্য ভয়টা নিতান্ত ছেলে মানুষই বোধ হলো, হাস্যকর ছেলে মানুষই। শুধু একটা ব্যাপার ছাড়া, আলোটা। হ্যারিকেনের তেল যে সবটুকু নিঃশেষে বেরিয়ে বহুদূর পর্যন্ত মেঝেতে পরিব্যাপ্ত হয়ে আছে, সেটা স্বপ্নও নয়, কল্পনাও নয়। আর হ্যারিকেনটা তুলে দেখলুম কোথাও কোনো তাপ্পা খসে যাওয়ার চিহ্ন নেই। এমনকি কোনো ফুটোও চোখে পড়ল না। বলতেও অনেকখানি বড়, এক ফোঁটা তেল থাকলেও জ্বলত। তবে এসব তথ্যের উত্তর খোঁজার মতো মানসিক ধৈর্য ছিল না তখন আর। রিক্সা ডেকে তাদের সাহায্যে মালপত্রগুলো গুছিয়ে নিয়ে এক রিক্সার মাল দুই রিক্সায় চাপিয়ে দিয়ে গেলাম সোজা বিজয়দার হোটেলেই। স্থান না পাই তো সেই দিনের ট্রেনেই ঘরের ছেলে ঘরে ফিরব, হাওয়া খেয়ে আর কাজ নেই। সৌভাগ্যক্রমে বিজয়দার হোটেলে আগের দিন সন্ধ্যাতেই অকস্মাৎ একটা ঘর খালি হয়েছে। সকালে তখনও এক্সপ্রেসের যাত্রীরা আসেনি, তাই নির্বিবাদে ও নির্বিঘ্নে একটা আশ্রয় পাওয়া গেল। বিজয়দা প্রথমটা হেসে উড়িয়ে দিয়েছিলেন, সবটাই আমাদের সকপল কল্পনা বলে। অত বড় বাড়িতে দুটি প্রাণী থাকা বলেই অকারণে ভয় পেয়েছি আমরা। কিন্তু কীর্তনচন্দ্রের দুটি মোক্ষম যুক্তি প্রয়োগ করতে তিনিও মানতে বাধ্য হলেন যে কথাটা আগেই ভেবে দেখা উচিত ছিল। এই ভিড়েও অত বড় বাড়ি ভাড়া হয় না কেন? অন্তত কোনো হোটেলও নিতে পারত তো। তাছাড়া বাড়িটা মেরামত করতে খুব কম করেও ৮-১০ হাজার টাকা খরচ হয়েছে মালিকদের। সে জায়গায় ওরা দর দিয়েছে মাত্র ৩০,০০০। তবুও বিক্রি হয় না কেন? বিজয়দার অবশ্য এসব ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় ছিল না। তিনি তার বাজারহাট, বোর্ডার এবং হোটেল রক্ষার সহস্রবিধ কচকচির মধ্যে প্রায় তখনই ভুলেই গেলেন ব্যাপারটা। আমরা তখন তার কাছে মাত্র ৬ নম্বর, অর্থাৎ ৬ নম্বর ঘরের দুটি বোর্ডার মাত্র, তার বেশি কিছু নয়। কিন্তু আমরা অত সহজে ভুলতে পারলুম না। বিশেষ করে সেই রাত্রের সেই বিভীষিকা আমার স্ত্রীকে রীতিমতো কাবু করে ফেলেছে। পরের দিন সকালে যত না হোক এখানে নিরাপদ আশ্রয়ে এসে একেবারেই ভেঙে পড়েছেন তিনি। তৎসত্ত্বেও তার কৌতূহল প্রবল। তিনি আরও অবিরত আমাকে খোঁচাতে লাগলেন কীর্তনচন্দ্রকে ধরে রহস্যটার ইতিবৃত্ত আবিষ্কার করতে। অবশেষে একদিন সকালে সত্যি সত্যি রওনা হয়ে গেলাম। ধরলামও কীর্তনকে চেপে চুপে। প্রথমটা কিছুই বলতে চায়নি। আমি কিছু জানি না বাবু বলে উড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত পকেট থেকে একটা ৫ টাকার নোট বার করে দেখাতে কাজ হলো। কীর্তনচন্দ্র দ্রবীভূত হলেন একটু। ইতিহাস যা শোনা গেল বর্তমান মালিকদের আগের মালিকের সময়কার ঘটনা। সে প্রায় ৪০ বছর আগের কথা। এ বাড়ি বা প্রাসাদ করিয়েছিলেন পূর্ববঙ্গের এক জমিদার, বিপন্তিক ভদ্রলোক।
65 বছর বয়সে ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে ভিন্ন গ্রামের এক দরিদ্র ভদ্রলোকের কন্যাকে একেবারে বিবাহ করে ফিরেছিলেন। মেয়েটি অসামান্য সুন্দরী নাকি, বয়সও মাত্র 18-19। মেয়ের বাবা নগদ 20,000 টাকার লোভ সামলাতে না পেরে এই কাজ করেছিলেন। মেয়ে ললিতাও ঋণগ্রস্ত বাবা আর তার আরও 3টি অনুরাগ কন্যার মুখ চেয়ে স্বেচ্ছাতেই এই আত্মদানে রাজি হয়েছিল। তার নাকি তত দোষও ছিল না, সে সত্যি আত্মদান হিসেবে নিয়েছিল। বৃদ্ধ স্বামীকে সেবা যত্ন করতেও কোনো ত্রুটি করেনি সে। গোলমাল বাঁধল অন্যত্র। প্রথমটা নতুন মা নিয়ে ঘরে আসতে বঙ্গচন্দ্র বাবুর পুত্রকন্যারা একেবারে বেঁকে দাঁড়িয়েছিল, বিশেষ করে তার ছোট ছেলে, যার জন্য পাত্রী দেখতে গিয়ে এই কাজ করেছিল বঙ্গচন্দ্র। সে নাকি দা নিয়ে কাটতে এসেছিল বৃদ্ধ বাবাকে। শেষ পর্যন্ত ললিতারই চোখের জলে শান্ত হয়। ললিতা নাকি সকলের হাতে পায়ে ধরে বঙ্গচন্দ্রকে বাঁচায়, পুত্র পুত্রবধূদেরও মন জয় করে নেয়। কিন্তু সেই ছোট ছেলে আনন্দই ক্রমে ক্রমে নতুন মার একটু বেশি অনুরক্ত হয়ে পড়ল। ললিতা প্রথমটা এই ঘনিষ্ঠতা এড়িয়েই চলত, কিন্তু শেষে সেও একটু নরম হয়ে পড়েছিল। আনন্দ বোঝালো যে ললিতার উপর তার ন্যায়ত ধর্মত দাবি আছে। তারা কিছু অন্যায় করছে না, বাপের অন্যায়ের প্রতিকার করছে মাত্র। ব্যাপারটা বেশি দিন চাপা রইল না। বঙ্গচন্দ্র স্ত্রীকে নিয়ে দেশ ত্যাগ করলেন, কলকাতায় এলেন, সেখান থেকে কাশী, সেখান থেকে মুম্বাই। কিন্তু কোথাও গিয়ে নিশ্চিন্ত হতে পারলেন না। সন্দেহ জিনিসটা এমনই যে একবার মাথায় ঢুকলে ব্যাধি বিশেষের জীবাণুর মতো ক্রমশ ছড়িয়েই পড়ে, কিছুতেই নিঃসংশয় হতে দেয় না মানুষকে। শেষে বঙ্গচন্দ্রের এমন হলো যে কোনো শহরে গিয়ে তিনি শান্তি পান না। যে কোনো তরুণ ভদ্র সন্তান দেখেন, মনে হয় সে ললিতার সম্বন্ধে লুব্ধ, আর ললিতাও তার প্রতি অনুরক্ত। ঘুরে বেড়াতে বেড়াতে তার মনে পড়ল পুরীর এই বাড়িটার কথা। তৈরি করার পর একবার মাত্র এসেছিলেন, নির্জন জায়গা, কাছাকাছি বিশেষ লোকজনের বসতি নেই, এইখানটাই নিরাপদ বলে মনে হলো। কিন্তু ললিতাও তখন ক্ষিপ্ত হয়ে উঠেছে, লালসায় নয়, স্বামীর প্রতি প্রতিহিংসার আক্রোশে তখন অগ্রপশ্চাৎ ভবিষ্যৎ কোনো জ্ঞানই তার নেই। বঙ্গচন্দ্র সঙ্গে চাকর রাখতেন না। এখানে এসেও স্থানীয় দাসী সংগ্রহ করেছিলেন একটি কাজকর্মের জন্য, কিন্তু তার নিজের কতকগুলো ব্যক্তিগত সেবার অভ্যাস ছিল যা দাসীর দ্বারা পাওয়া সম্ভব নয়। ঝিকে দিয়েই একটি নুলিয়াকে ডাকিয়ে এনে ব্যবস্থা করেছিলেন, প্রত্যহ এসে তেল মালিশ করে সমুদ্রে স্নান করিয়ে আনবে বলে। সেই আবার বিকেলে এসে পা টিপে দিয়ে যেত। অন্য কোনো পুরুষের অভাবে ললিতা সেই নুলিয়াটিকেই অবলম্বন করল। তার পক্ষে তো এ আশাতীত সৌভাগ্য। প্রথমটা বঙ্গচন্দ্র অত বোঝেননি। ললিতা যে এতটা নিচে নামবে এটা কল্পনাও করতে পারেননি। যখন টের পেলেন তখন শঙ্কর মাছের চাবুক মেরে স্ত্রীকে ক্ষতবিক্ষত করে দিলেন। সিগারেট পুড়িয়ে মুখের 3-4 জায়গায় ছ্যাঁকা দিয়ে মুখটাকে বিকৃত করে তুললেন। নুলিয়াকেও লাথি মেরে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে। নুলিয়া তার নিজের অপমানে যত না হোক ললিতার প্রতি অত্যাচারে ক্ষেপে গেল। ললিতাকে একটা ঘরে বন্ধ করে রেখেছিলেন বঙ্গচন্দ্র। নিজে একা এই ঘরটাতে শুয়েছিলেন যেটাতে আমরা ছিলাম। পান্ডাকে বলেছিলেন একটা দারোয়ানের কথা, কিন্তু সে কিছু আর এক রাত্রি পাওয়া যায় না। তবে তিনি নিশ্চিন্ত ছিলেন, তার বালিশের নিচে রিভলভার থাকে। মজবুত দরজা বন্ধ করে শোবেন, কে কি করবে তার। নুলিয়াও তা জানত। সেও এক অদ্ভুত পথ ধরল। পাঁচিল দেওয়ার জন্য ইট আনানো ছিল, চুনও কিছু ছিল নিচের ঘরে। ললিতাকে মুক্ত করে দিয়ে দুজনে রাতারাতি চুন বালি দিয়ে ওই ঘরের দরজা ও ওদিকে জানলা গেঁথে নিশ্চিদ্র করে দিল। আগে জানলা, পরে দরজা। জানলা বন্ধ করতেই ঘুম ভেঙেছিল বৃদ্ধের। আগেই ভাঙত, কিন্তু ঘুমের ওষুধ খেয়ে শুতেন বলে ঘুমটা অস্বাভাবিক গাঢ়। হাওয়া বন্ধ হতে তবে ঘুম ভেঙেছিল। তখন দরজা গাঁথা চলছে। বাইরে থেকে আগেই শেকল তুলে দিয়েছিল এরা। ধন সম্পদ টাকা করে সব দিয়ে দেবো ললিতা, একটু বুঝিয়ে বলো। খোলো খোলো দরজা, খোলো 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 ললিতা, খোলো খোলো দরজা। এরকম করিস না তোরা আমার সাথে, তোদের
বুড়ো মানুষের চিৎকার কান্নাকাটি বিশেষ বাইরে পৌঁছনি। আর পৌঁছলেই বা কি, শুনবে কে? সেটা বর্ষাকাল, পুরীতে লোক এমনিতেই কম, তাছাড়া তখন এদিকে এত বাড়ি হয়নি। খুব দূরে দূরে দু একটা বাড়ি, তাতেও লোকজন নেই। পরের দিন পান্ডা এসেছিল, ললিতা নিচেই ছিল। দু একটা কথা বলে বিদায় করেছে। স্টোভে পুড়ে গেছে বলে নিজের অবস্থা সামলে নিয়েছে। ঝিকে আগের দিনই বিদায় করে দিয়েছিল বঙ্গচন্দ্র। এদের কথা জানতো, তবু তাকে জানায়নি বলে। নতুন ঝি পান্ডারি এনে দেবার কথা, ললিতা সেটাও রদ করেছে ঝি পাওয়া গিয়েছে বলে। এরপর 2-3টে দিন ওরা এখানেই বাস করেছে। ওদের মনে শান্তি ছিল না, কারণ বঙ্গচন্দ্র নাকি ওই অবস্থাতেও পুরো 2 দিন বেঁচেছিলেন। তার ক্ষীণ কণ্ঠস্বর ও দরজা ধাক্কা দেবার শব্দ বাইরের কেউ না শুনুক, এরা শুনেছে। অবশেষে একসময় সে শব্দই নীরব হয়ে গেছে, কিন্তু ওদের কানে নীরব হয়নি সম্ভবত। ক্রমাগত সেই আর্তনাদ বিলাপ ওদের কানে বেঁধেছে। আর তাছাড়া নিজেদের ভবিষ্যতের চিন্তাটাও তার বাস্তব চেহারা নিয়ে এবার ওদের সামনে দাঁড়িয়েছে। শেষে দুজনেই নাকি ওই বাড়ির অন্য ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ডাক্তারদের অনুমান ললিতা আগে, নুলিয়াটা পরে। বেশ কয়েকদিন পরে পান্ডাই খবর নিতে এসে আবিষ্কার করেছেন এই ব্যাপার। তিনি পুলিশে খবর দিয়েছেন। পুলিশ এসে দেওয়াল ভেঙে বঙ্গচন্দ্রের গলিত সব উদ্ধার করেছে। এসেছে ওর ছেলেমেয়েরা, সৎকার ইত্যাদি করেই চলে গেছে। তারা এ বাড়ির জন্যে আর কিছু করেনি। যুদ্ধ বাঁধতে প্রথম সুযোগেই বেঁচে নিশ্চিন্ত হয়েছে। কিন্তু তার পরের মালিকরা অত সহজে অব্যাহতি পাননি। অনেক চেষ্টা করেছেন ভাড়া দেবার কি বিক্রি করবার, কোনোটাই হয়নি। কোনো ভাড়াটেই 1 রাত্রির বেশি টিকতে পারেনি, আর সেজন্য দুর্নাম ছড়িয়ে পড়ায় বিক্রি হয়নি। কীর্তনে অনুমান, যদি আমরা টিকে যাই তো সে কথা প্রচার হলে হয়তো বিক্রির সুবিধে হবে, এই লোভেই ভীম আমাদের এনে তুলেছিল। ভীমের নাকি এটা একটা বড় সাইড বিজনেস, বাড়ির দালালি করা। তবে সেটা অনুমানই, কারণ এরপর আমরা যে কদিন ছিলাম ভীমের টিকি খুঁজে পাইনি। তাকে নাকি জরুরি কাজে আবাদে যেতে হয়েছিল। তার ভাইপো দুধের যোগান দিতে এসে এই অজুহাতই দিয়েছে।